নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি মহারাজ জিষ্ণুজির সঙ্গে। আলোর বর্তিকা নিউজ চ্যানেলে আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। জিষ্ণুজির সেকেন্ড যে বইটা সেটা হচ্ছে মনুষ্যত্বের বিশ্বায়ন। এই বইটিতে উনি বলতে চেয়েছেন ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, সংস্থা, দেশ বা রাষ্ট্র, ধর্ম সব জায়গায় মনুষ্যত্বকে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, এই নিয়ে আমরা যিশুজির কাছ থেকে শুনে নেব কিভাবে এটা বর্ণনা করেছেন এই বইটার মধ্যে সেই কথাগুলো। দাদা, যদি কিছু আমাদেরকে এই বইটি সম্পর্কে বলবেন। ঠিক আছে। এই বইটি খুবই গুরুত্বপূর্ণ বই সকল বিশ্ববাসীর জন্য, কেননা এর বইটির নামই রয়েছে মনুষ্যত্বের বিশ্বায়ন। আমরা বিভিন্ন রকম গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়নের কথা শুনি, অর্থনৈতিক বিশ্বায়ন, রাজনৈতিক বিশ্বায়ন, অনেক রকম বিশ্বায়নের কথা শুনি, কিন্তু মনুষ্যত্বের বিশ্বায়ন সম্ভবত এই বইটি প্রথম। যে মনুষ্যত্বের বিশ্বায়ন কীভাবে চিন্তা করা যায়, এখানে প্রথমে ব্যক্তি থেকে শুরু করে এই বিশ্বায়ন বা মনুষ্যত্বের কীভাবে অ্যাপ্লাই করা যায়, মনুষ্যত্ব কীভাবে প্রয়োগ করা যায় এবং মনুষ্যত্ব প্রভাবিত হয়ে কীভাবে জীবনযাপন করা যায়, তাই হলো এই গ্রন্থটির মূল উদ্দেশ্য। প্রথমে আছে ব্যক্তি জীবন। আমরা দেখা যায় যে ব্যক্তি জীবনে অর্ধেকেরও কম অংশ পিতা, মাতা, মাস্টারমশাই কিংবা সমাজের নিয়ম মেনে চলে। তার বেশিটা মানে তার বাকি অংশটা সে ব্যক্তি নিজের মতো করে জীবনযাপন করছে। কেউ সিগারেট খাওয়া শুরু করে দিল, কেউ মদ খাওয়া শুরু করে দিল, কেউ বিড়ি খাওয়া শুরু করে দিল, কেউ ছেলে মেয়েদের মধ্যে মেলামেশা করে প্রেম করছে বা সুইসাইডও করছে, নানানভাবে জীবনযাপনকে নিজের হাতে নিয়ে নিচ্ছে। এতে কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে যে ব্যক্তি সর্বদা ক্রমে চলে এবং যার কর্তব্য জ্ঞান আছে তাকে নিয়ে কোনো সমস্যা নেই, কেননা সে নিজেকে সঠিক রাস্তায় পরিচালনা করার যোগ্যতা তার আছে। কিন্তু যে সমস্ত ব্যক্তি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই সমস্ত রিপুদের অধীন বা মনের অধীন, তারা নিজেদের পরিচালনা করার যোগ্যতা তাদের নেই। তাই তাদের দরকার একটা গাইডেন্স। সেই গাইডেন্স ছাড়া যদি জীবনযাপন করে তার জীবন ক্রমে ক্রমে দুর্বিষহ হয়ে উঠবে এবং একটা সময় বিপদ আপদ সাপদ সব কিছুর মধ্যে গিয়ে পড়বে, তার জীবন সুষ্ঠুভাবে তৈরি হবে না। এই জন্য ব্যক্তি জীবনেও যাতে সুন্দরভাবে পরিচালিত হয় তার জন্য চাই একটা সুন্দর গাইডলাইন। ওই গাইডলাইনের মধ্যেই থাকবে মনুষ্যত্ব প্রকাশের পথ। অর্থাৎ যেমন আমরা ছোটোবেলা থেকে শুনি, বিদ্যাসাগর মহাশয়ের সেই বইতে পাওয়া যায়, বর্ণপরিচয়, যে সদা সত্য কথা বলিবে, এবং ছোটোবেলায় প্রাইমারি স্কুলে এগুলো পড়ানো হয়। কিন্তু পড়ানো হলে কী হবে, মজার ব্যাপার হলো একজনও এই কথা শেখেনি। একজনও শেখেনি। কেন শেখেনি? অথচ বইতে রয়েছে, বিদ্যাসাগর মহাশয় লিখেছেন যে সদা সত্য কথা বলবে, কিন্তু কেন শেখেনি? তার প্রধান কারণ হচ্ছে যে সমস্ত মাস্টারমশাইরা এই কথাটা পড়ায় তারা নিজেরাই তাদের জীবনে অ্যাপ্লাই করেনি। তাই তাদের কথার মধ্যে জোর থাকে না, যে পরবর্তী প্রজন্ম দেখছে কি মাস্টারমশাই নিজেই রাখছে না, তাহলে আমি কেন রাখতে যাব, ওই জিনিসটা এই ব্যাপারটা কাজ করে, যার ফলে শেখে না। এই জন্য একটা সুন্দর যদি গাইডলাইন তৈরি করা যায়, যে গাইডলাইনের মধ্য দিয়ে ব্যক্তিকে তার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া চলবে না, কেন যেখানে সাধারণ ব্যক্তি যেই স্বাধীনতা লাভ করে যথেচ্ছাচার জীবনযাপন করে। ঠিক, এই হচ্ছে ব্যক্তিগত জীবনের সংক্ষিপ্ত আকারে বলা হলো। এবার পরিবার, একটা পরিবার দেখা যাচ্ছে যে এক একটা পরিবার এক এক রকমভাবে চলছে। একজন বলছে, একজন মা, যে আমরা ছোটোবেলায় গরিব ছিলাম, তাই মা বাবা আমাদের শখ পূরণ করতে পারিনি, তাই আমার ছেলে যা যা শখ করবে সব আমি পূরণ করে দেবো। এটা বলে বেশিরভাগ, এটা বলে, কিন্তু ব্যাপারটা জানে না যে শখ পূরণ করে কি ছেলে ঠিকমতো মানুষ হবে, ঠিকমতো
তৈরি হবে? হবে না। কেননা ওই মা যে বলছে সেও মনাধীন ব্যক্তি, অর্থাৎ রিপুয়াদির অধীন, সেই অনুসারে ছেলেকে বেশি বেশি খাওয়াবে, বেশি বেশি খাওয়ালে কী হবে, তার জিহ্বাটা মা কালীর মতো লম্বা হয়ে যাবে, অর্থাৎ লোভ বেড়ে যাবে। তারপরে দেখা গেলো সুন্দর সুন্দর জামা কাপড় চাইছে, দিয়ে দিল, এতে তার বিলাসিতা বেড়ে যাবে। বিলাসিতা। অর্থাৎ এইভাবে অমনুষ্যত্বের বিকাশ হয়ে যাবে, মনুষ্যত্বের বিকাশ হবে। আরও এইভাবে দেখা যাচ্ছে যে প্রায় প্রতিটি পরিবারে, যারা হয়তো কিছু পরিবার আছে সেখানে দেখা যাবে একটা সুন্দর শৃঙ্খলা আছে, কম পরিবার থেকে তাদের সুন্দর কালচার আছে, সুন্দর কালচার আছে। সেই কালচার যে বাড়িতে আছে বা আধ্যাত্ম বেশ কালচার, অর্থাৎ মনুষ্যত্ব প্রভাবিত কালচার, সেই বাড়ির ছেলেমেয়েরা অনেক ভালো তৈরি হয়। কিন্তু যেখানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে খুব সাধারণ পরিবার, সেখানে কালচার নেই বললেই চলে। যার ফলে সেই সমস্ত পরিবার যেভাবে জীবনযাপন করছে, যেভাবে পরিবারকে পরিচালনা করছে, তাদের ঠিকমতো তৈরি হচ্ছে না, অর্থাৎ মনুষ্যত্বের বিকাশ হচ্ছে না, বরং অমনুষ্যত্বের বিকাশ হয়ে যাচ্ছে আরও বেশি। এই জন্যে যেমন একজন বলছে যে যে আমার বউ হয়েছে তুমি, অতএব তোমাকে এই কথা মেনে চলতে হবে। দেখা গেলো সেই কথা সেই স্ত্রী মানছে না, মানতে পারছে না, বা মানতে পারছে না, এবং তার ফলে তাদের সংসারে অশান্তি বাড়ছে, অশান্তি বাড়ছে, এবং নিউক্লিয়ার জিনিসটা চলে আসছে, মানে তো সেপারেশন। সেপারেশন তো আসছেই, প্লাস স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকছে। হ্যাঁ, অনেক সময় লোক লজ্জা, সংসারের লজ্জা, সমাজের লজ্জা, ধর্মের ভয়ে কোনোরকম সংসার চালিয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে শান্তি নেই। লজ্জাটা কি আছে বলে আপনি মনে করেন আজকের দিনে দাঁড়িয়ে? লজ্জা না, লজ্জা মান অনেক সময় লজ্জাটা নেই, নির্লজ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই। এইভাবে একটা পরিবারও ঠিক চলছে না। তাই পরিবারেও যদি একটা সুন্দর গাইডলাইনে তাদের বেঁধে রাখা যায়, যতদিন না তারা তৈরি হবে, তাহলেই সেখানে মনুষ্যত্বের প্রকাশ হবে, মনুষ্যত্বের বিকাশ হবে। এইভাবে একটা সমাজ, এক একটা সমাজ এক এক রকমভাবে চলে। কোনো সমাজে দেখা গেল বলছে যে, যেমন আমরা জানি ওয়েস্টার্ন দর্শনে বিভিন্ন দার্শনিকরা মানুষের বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে। অ্যারিস্টটল বলছে যে মানুষ হলো সোশ্যাল জীব, যেখানে আমাদের উপনিষদে বলছে মানুষ হলো অমৃতের সন্তান। সেই অমৃতের সন্তান কোথায়, মানে সংজ্ঞাটা এইরকম। আর উনি বলছেন যে মানুষ হলো সামাজিক জীব, সোশ্যাল অ্যানিম্যাল। আবার আরেকজন বলছেন নৈতিক জীব, আর একজন বলছে না, মানুষ হচ্ছে তার ইচ্ছা পূরণের জন্য সে পারদর্শী, এবং যা ইচ্ছা করবে তাই সে পূরণ করবে। তার ইচ্ছা পূরণের জন্য, তার বিকাশের জন্য সে কী বলে, শিয়ালের মতো ধূর্ত হবে, বাঘের মতো হিংস্র হবে, এমনও বলছে। এই যে এইভাবে যে সমাজগুলো তৈরি হবে, কোনো সমাজেই দেখা যাচ্ছে মানে মনুষ্যত্বের প্রকাশ বিকাশ খুবই সামান্য। এখানেও মনুষ্যত্বের প্রকাশ বিকাশ করতে গেলে একটা সুন্দর গাইডলাইন চাই, সুন্দর একটা নীতি বা আদর্শ চাই, যে পথ চললে মনুষ্যত্বের প্রকাশ বিকাশ আস্তে আস্তে ঘটবে। এইভাবে যদি দেশকে দেখা যায়, এক একটা দেশ, কোনো দেশ গণতান্ত্রিক, কোনো দেশ সমাজতান্ত্রিক, কিন্তু মনে রাখতে হবে আমাদের, এটা পরে আমরা আবার আসবো, আমাদের আর একটা গ্রন্থ আছে সেখানে আরও সুন্দর করে বলার জন্য। সেখানেও দেখা যাচ্ছে যে রাজনীতিটা যারা পরিচালনা করছে তাদের মধ্যে মনুষ্যত্বের ভাগ হচ্ছে বড় জোর 20%, কি 25%, এবং তাদের মধ্যে 75% অমনুষ্যত্বের প্রকাশ বিকাশ। তাই এই সমস্ত ব্যক্তিদের দিয়ে কোনো দেশের সার্বিক উন্নতি সম্ভব নয়। তাই যাতে মনুষ্যত্বপূর্ণ ব্যক্তিদের হাতে এই দেশ তুলে দেওয়া যায়, তার জন্য আমাদের চিন্তা করা দরকার। ঠিক এখানে এইভাবে দেশ মনুষ্যত্বের প্রভাবে প্রভাবিত হবে, এবং মনুষ্যত্ব প্রভাবিত হয়ে সুন্দরভাবে পরিচালিত হবে। ঠিক এইভাবে যদি আমরা দেখি, ইউএনও থেকে শুরু করে যা যা সংস্থাগুলো আছে, সব সংস্থার মধ্যেই ওই ধরনের মানুষের হাতে পরিচালিত হচ্ছে, যার ফলে সব জায়গায় গণ্ডগোল আছে, সব জায়গায় অমনুষ্যত্বের প্রকাশ বিকাশ আছে। কোথাও হয়তো একটু ভয় চুপচাপ লেজ গুটিয়ে থাকছে, কিন্তু যেখানে ভয় নেই সেখানে আবার সেই অমানবিক ভাব তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে বলা হলো, তাহলে কি টোটাল পৃথিবীকে যদি মনুষ্যত্বের প্রভাবে আনতে হয় বা মনুষ্যত্বের আলোকে আনতে হয়, তাহলে আমাদের কী করা দরকার?
তাহলে টোটাল পৃথিবীকে একটা সংঘের, একটা অর্গানাইজেশনের অধীনে আনা দরকার, যে টোটাল ব্যাপারটা একটা অর্গানাইজেশনকে শাসন করা হবে বা পরিচালনা করা হবে। হ্যাঁ, আরেকটা ধর্ম সম্বন্ধে কিছু বলা আছে। প্রতিটা ধর্ম যার যার ঢাক পেটাচ্ছে, এবং সত্য কথা বলতে কি এই এক একটা ধর্মগুলো সবই সাম্প্রদায়িক ধর্ম। কেননা সাম্প্রদায়িক ধর্ম কাকে বলে? যে ধর্মের নামকরণ হয় তাই সাম্প্রদায়িকতার খাতায় পৌঁছে লিখিত হয়ে যায়। ঠিক এই রকমভাবে যে কোনো ধর্মগুলো যদি দিকে তাকা যায়, সবাই না যারা ধর্মের প্রকৃত স্বরূপটা জানে তারা সুন্দর, তারা নীরব, তাদের কাছে গেলে জ্ঞান পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। কিন্তু যারা অল্প ধর্মচারণ করেছে, অল্প বোঝে, বা তাদের জীবনে যাদের ধর্মের প্রভাব কম, অথচ ধর্মের কথা বলে, তারা কী করছে? প্রত্যেকেই তার ধর্মের ঢাক পিটিয়ে যাচ্ছে, এবং এই ঢাক পিটাতে দিয়ে অন্য ধর্মকে মানে দমিত করছে, নিচে নামিয়ে দিচ্ছে। এটাও অমনুষ্যত্বের কথা। কেননা কাউকে ছোট করাও অমনুষ্যত্বের প্রকাশ, বড় করাটা নয়। কাউকে যদি বড় করে দেখানো যায় সেটা মানবিক প্রকাশ, কিন্তু কাউকে ছোট করে দেখানো না বুঝে এটা সম্পূর্ণ অমানবিক এবং অমনুষ্যত্বেরই প্রকাশ। এইভাবে ধর্মগুলোও ঠিক চলছে না, ধর্মগুলোও ঠিক চলছে না। তাই এখানেও একটা গাইডলাইন দরকার, এখানেও একটা সার্বিক গাইডলাইন, একটা বিশ্বজনীন গাইডলাইন দরকার। এইভাবে যদি টোটাল বিশ্বকে যদি সুন্দরভাবে মনুষ্যত্ব প্রভাবিত হতে হয়, মনুষ্যত্বের আলোকে নিয়ে আসতে হয়, তাহলে সম্পূর্ণ বিশ্বকে এক ছাতার তলায় আনা দরকার, এক ছাতার তলায়। এবার এই কথা বললে অনেকে বলে, হাসে যে না, এই কখনো সম্ভব না মহারাজ, কী করে সম্ভব? এই তো ওদেরকে বলুন না, ওরা শুনবে না, তাদেরকে বলুন না তো তারা শুনবে না। একটা কথা আমাদের মনে রাখতে হবে, কাউকে বলার দরকার নেই। কেন? একটা ছোট্ট গল্প বললে এটা সুন্দর হবে। সেটা কি? এই বইটির একদম শেষের একটা ছোট্ট স্বরচিত গল্প বলা আছে। কীরকম? একটা বড় বাস স্ট্যান্ডে হঠাৎই বিকেলবেলা অফিস ছুটি হয়ে গেছে, কিন্তু কোনো গাড়ি ঘোড়া নেই, না ট্যাক্সি, না অটো, না টোটো, না বাস, না ট্রাম। কলকাতায় ধরো কোনো একটা বড় বাস স্ট্যান্ড। এবার সেই বাস স্ট্যান্ডে অনেকক্ষণ ধরে একজন দুজন করে সব অফিস থেকে এসে ওখানে জমা হচ্ছে। জমা হতে হতে প্রায় 150-200 লোক জমে গেছে। আর তারা কী করছে? একবার এদিকে তাকাচ্ছে, একবার এদিকে তাকাচ্ছে, যদি গাড়ি আসে। গাড়ি আসছে না। তখন দেখা যাচ্ছে 2-3 করে একটা দল হয়ে গেছে, হয়ে তারা নিজেদের মধ্যে একটু গল্প করে সময় কাটানোর চিন্তা করছে। আবার কেউ একাই দাঁড়িয়ে আছে। এইভাবে চলতে চলতে বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে, আরও লোক বেড়ে গেছে। এই সময় মেঘ ছিল আকাশে, হঠাৎই প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি যেই শুরু হয়েছে, ওই সমস্ত লোক এক ছুটে একটু দূরে একটা শেড ছিল, শেডে চলে গেছে। কাউকে কিছু বলতে হয়নি, এই তোমরা চলো, ভিজে যাবে, কাউকে বলতে হয়নি। প্রত্যেকে যে যার তাগিদে, যে যার জীবনের বাঁচার তাগিদে এক ঝোঁকে, এক লাফে সেই শেডের তলা চলে গেছে। ঠিক এইভাবেই আমরা যেভাবে চলছি, সেটা যদি আরও কিছু বছর চলতে থাকে, তাহলে এমন একটা পৃথিবীতে পরিবেশ তৈরি হবে যে সবাই বাধ্য হবে এই এক শেডের তলে আসতে, অর্থাৎ এক ছাতার তলে আসতে, অর্থাৎ একটা কমন বিশ্বজনীন অর্গানাইজেশন বা সংগঠনের অধীনে আসবে, একটা সংঘের অধীনে আসবে। হ্যাঁ, আমাদের আরেকটা জিনিস জেনে রাখা দরকার, সেই সংঘ পৃথিবীতে তৈরি হয়ে গেছে। এটা একটা ভবিষ্যৎবাণী নয়, এটা বাস্তব। সেই সংঘ পৃথিবীতে তৈরি হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। সেই সংঘের অধীনে সবাইকে আসতে হবে, এবং সেই সঙ্গে যিনি প্রবক্তা, তিনি এই বিশ্ব জাগরণের, এই বিশ্ব একত্রীকরণের মন্ত্র দিয়ে গেছে। সেই মন্ত্র কি? একবার প্রথমে বলা হয়েছিল, লাস্টে সবার শেষে আবার বলা যাক, তা হলো ক্রম ও মনুষ্যত্ব।